জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগ, অর্থাৎ ভেক্টর রাশিকে যে যোগ করা যায় সেটা কয় পদ্ধতিতে করা যায়, সেটা 5টি সূত্রের মাধ্যমে ভেক্টর রাশি যোগ করা যায়। যেমন ত্রিভুজ সূত্র, সাধারণ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র এবং যোগের সূত্র। আমরা এটা ছন্দের মাধ্যমেও মনে রাখতে পারি, আবার কেউ কেউ যদি পারো যে নর্মালি মনে রাখবে সেটাও সম্ভব। যে ত্রিশা বহু সময় উপাসনায় যায়, অর্থাৎ হচ্ছে ত্রিতে ত্রিভুজ সূত্র, সাথে সাধারণ সূত্র, বহুতে বহুভুজ সূত্র, সময়তে সামান্তরিক সূত্র, উপাসনায় বলতে উপাংশ সূত্র, যোগ দেয় বলতে হচ্ছে যোগের সূত্র। আর এখানে দেখো একটা কোশ্চেন আসছে যে ভেক্টর রাশি যোজনের সূত্র নয়, নিচের কোনটি ভেক্টর রাশি যোজনের সূত্র নয়? তাহলে আমরা ভেক্টর রাশির সূত্র কয়টি পেয়েছি? যোজনের সূত্র 5টি। কি কি? সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র, যোগের সূত্র। তাহলে এখানে দেখো অপশনগুলো কি আছে? সাধারণ, সমান্তরাল, সামান্তরিক, উপাংশ। তাহলে দেখো আমরা কিন্তু সামান্তরিক সূত্র পেয়েছি। সমান্তরাল সূত্র কি কোনো সূত্র আছে? নিশ্চয়ই নেই। তাহলে অ্যান্সার কি হবে? যে সমান্তরাল। এখানে কিন্তু বলেনি যে হয়, এই নয় হয় কিন্তু বারবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ যে কোনটি ভেক্টর রাশির যোজনের সূত্র নয়, কোনটি ভেক্টর রাশির যোজনের সূত্র হয়, বা কোনটি ভেক্টর রাশির যোজনের সূত্র। তাই নয় না এগুলো কোশ্চেন ভালোভাবে পড়তে হবে, আগে কোশ্চেনটাই মূলত পড়তে হবে। তুমি যদি কোশ্চেনটা না পড়ে অ্যান্সার করো, অ্যান্সারের মার্কস পাবা না, সেক্ষেত্রে ক্ষতিটা তোমারই। তাই ভেক্টর রাশির যোজনের সূত্র নয় হচ্ছে সমান্তরাল সূত্র। নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে ভৌত রাশির গুণন। আমরা যেহেতু রাশি দুই প্রকার, যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাহলে গুণনটাও কি হবে? স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে সেটা স্কেলার গুণন, আর দুটি ভেক্টর রাশির গুণফল যদি ভেক্টর রাশি হয় তাহলে সেটা ভেক্টর গুণন। দেখো যে i ডট i ইকুয়াল টু j ডট j, k ডট k ইকুয়াল টু 1। এখানে একটা জিনিস যে স্কেলার গুণনের ক্ষেত্রে অবশ্যই যার সাথে গুণন করতেছি যে i ডট i, এটা কিন্তু সমজাতীয় হতে হবে। সমজাতীয় হলেই সেটা 1 হবে, কিন্তু যদি সমজাতীয় না হয় তাহলে 0 হবে। যেমন i ডট j, j ডট k, k ডট i, এরা কি সমজাতীয়? এরা সমজাতীয় নয়, এক্ষেত্রে স্কেলার গুণনটা হবে 0। আবার ভেক্টর গুণন এইরকম যে যদি দুটি রাশি ভেক্টর রাশি গুণফল ভেক্টর রাশি হয় তাহলে তাদের ভেক্টর গুণন বলে। সেক্ষেত্রে হচ্ছে i ক্রস i, j ক্রস j, k ক্রস k ইকুয়াল টু 0। এক্ষেত্রে আবার উল্টা, আমরা স্কেলার গুণনে কি পাইছি? যে স্কেলার গুণনের ক্ষেত্রে রাশি দুটিকে সমজাতীয় হতে হবে, এবং ভেক্টর গুণনের ক্ষেত্রে রাশি দুটি বিপরীত হবে, মানে সমজাতীয় হলে তাদের গুণফল 0 হবে। আর ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় না হলে সেক্ষেত্রে হচ্ছে ভেক্টর গুণন পাওয়া যাবে। যেমন i ডট j ইকুয়াল টু k, i ক্রস j ইকুয়াল টু k, j ক্রস k ইকুয়াল টু i, k ক্রস i ইকুয়াল টু j। ভেক্টর গুণন বলতেই কিন্তু ক্রস গুণফল, অর্থাৎ সাইনের সূত্র মেনে চলে। আর স্কেলার গুণন বলতে ডট গুণফল, মানে কোসাইনের সূত্র মেনে চলে। যেমন ধরো একটা ঘড়ি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ, এ পাশে হচ্ছে ক্লকওয়াইজ আর এ পাশে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ঘড়িটা হচ্ছে i, এটা j, এটা k। এখন দেখো, এখন এখান থেকে যদি যাত্রা শুরু করে i থেকে, তাহলে i ক্রস j কি হবে? k হবে। i ক্রস j ইকুয়াল টু k। এই যে এই চিহ্নটাও কিন্তু ভেক্টরের চিহ্ন, তীর চিহ্ন, তারপরে এইভাবে, তারপরে হচ্ছে উপরে একটা তীর চিহ্নর মতো করে সমান টান দেওয়া, সেটাও হচ্ছে ভেক্টর চিহ্ন বলা হয় এগুলোকে। তাহলে i ক্রস অর্থাৎ হচ্ছে ঘড়িটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে অর্থাৎ i ক্রস j ইকুয়াল টু k হবে। কিন্তু এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে অর্থাৎ কি হবে? অর্থাৎ হচ্ছে j ক্রস k, এক্ষেত্রে কি হবে? j ক্রস k হচ্ছে i হবে। এখন যদি আমরা বলি যে k ক্রস j ইকুয়াল টু মাইনাস i,
বুঝতে পারছো যে জে ক্রস কে, এটা হচ্ছে জে ক্রস কে মানে হচ্ছে এইভাবেই ঘুরতেছে, যে ক্লকওয়াইজ ঘুরতেছে এদিক দিয়ে এদিক, তাহলে সেটা হবে আই। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন সেক্ষেত্রে মাইনাস বসবে একটা। আর সবসময় মনে রাখবা ভেক্টর গুণে সমজাতীয় রাশিগুলোর ভেক্টর গুণফল 0 হয়, কিন্তু স্কেলার গুণনে সমজাতীয় রাশিগুলোর স্কেলার গুণন 1 হয়, অর্থাৎ তারা সমজাতীয় রাশিগুলোর গুণফল বের করতে পারে, কিন্তু ভেক্টর গুণনটা সমজাতীয়র ক্ষেত্রে হয় না। নেক্সট স্লাইডে চলে যাই। গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। আমাদের ভেক্টরেতে 3টি অপারেটর আছে, সেগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট একটা, ডাইভারজেন্স একটা, কার্ল একটা। গ্রেডিয়েন্ট কি? এটা একটা ভেক্টর রাশি, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, এটি হচ্ছে ভেক্টর রাশি এবং এটি হচ্ছে আর ডাইভারজেন্স হচ্ছে এটি একটি স্কেলার রাশি, আর কার্ল হচ্ছে এটি একটি ভেক্টর রাশি। আর ডাইভারজেন্স কি করে? যা দ্বারা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ফ্লাক্সের প্রকৃতি জানা যায়, অর্থাৎ ফ্লাক্সটা অন্ত না ফ্লাক্সটা বহি সে সম্পর্কে জানা যায়। আর কার্ল হচ্ছে ভেক্টর রাশি, এটা দ্বারা ঘূর্ণন, কার্ল মূলত ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত, যে ভেক্টরটা ঘুরতেছে নাকি ভেক্টরটা ঘুরতেছে না, অর্থাৎ ভেক্টরটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। তার মানে এক্ষেত্রে শুধু এই 3টে অপারেটরের মধ্যে স্কেলার রাশি শুধু কে? ডাইভারজেন্স। এটা অবশ্যই এই 3টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনে আসে যে নিচের কোনটি স্কেলার রাশি, যে ডাইভারজেন্স দ্বারা কি করা যায়, কার্ল দ্বারা কি করা যায়। কার্ল দ্বারা করা যায় এটি ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত, কার্ল মূলত ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত। তারপর গ্রেডিয়েন্ট কি করে? এটি অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, অর্থাৎ যদি বলা হয় যে অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার কে প্রকাশ করে, তাহলে হবে সেটা গ্রেডিয়েন্ট, নট ডাইভারজেন্স, নট কার্ল। তাহলে কার্ল হচ্ছে আবার কি? কোন ভেক্টরের কার্ল 0 হলে তাহা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। আমরা কি জানি? কার্ল মূলত ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত, তাই কার্ল হচ্ছে যেহেতু ভেক্টর রাশি, যদি দুইটি মানে এই যে ধরো কার্ল, এটা যদি 0 হয় তাহলে সেটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। ডেল্টা হচ্ছে অপারেটর একটা, এটা হচ্ছে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল। আর যদি 0 না হয় তাহলে ঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল নয়, উল্টা। আবার ডাইভারজেন্স কি? এর মান ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ এটা হচ্ছে যেহেতু স্কেলার রাশি সেহেতু হচ্ছে ডট গুণন হবে, তাহলে এর মান ধনাত্মক হলে আয়তন বৃদ্ধি পায় এবং ঘনত্ব হ্রাস পায়, এবং ঋণাত্মক হলে কি হবে? ঋণাত্মক হলে আয়তন হ্রাস পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। এবং ডাইভারজেন্স 0 হলে ভেক্টর সলিনয়েডাল হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি যে ডাইভারজেন্স 0 হলে ভেক্টর সলিনয়েডাল হবে। আবার যদি কার্ল 0 হয় সেক্ষেত্রে ভেক্টরটা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো বুঝে বুঝে পড়বে। নেক্সট স্লাইডে চলে যাই। এবার গুরুত্বপূর্ণ তথ্য দেখো, দুটি ভেক্টর 45 ডিগ্রি কোণে থাকলে এদের স্কেলার ও ভেক্টর গুণফলের মান সমান, অর্থাৎ দুটি ভেক্টরের যদি কোণটা 45 ডিগ্রি কোণে হয়, অর্থাৎ আমরা কি জানি যে ডট গুণফল এ ডট বি, ভেক্টরের ডট গুণন এটা হচ্ছে স্কেলার গুণন, এবং ভেক্টর গুণন হচ্ছে এ ক্রস বি। এখন এ ডট বি, এখন এ ডট বি বলতে কি? স্কেলার গুণন কোন সূত্র মেনে চলে? কোসাইনের সূত্র, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু, আর হচ্ছে ক্রস গুণন সাইনের সূত্র, এ বি সাইন থিটা। তাহলে এখন যদি ভেক্টর 45 ডিগ্রি কোণে থাকে, আমরা কি জানি? cos 45 ডিগ্রির মানও যা, sin 45 ডিগ্রির মানও তা, 1/√2। তাহলে দুটি ভেক্টর 45 ডিগ্রি কোণে থাকলে তাদের স্কেলার গুণন ও ভেক্টর গুণফলের মান সমান হবে। এখন এখানে যদি 45 ডিগ্রি দেই, cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, 1/√2, উভয় পক্ষ থেকে 1/√2 বাদ যাবে, তার মানে কি? এ ডট বিও যা, এ ক্রস বিও তা। তারপরে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল বাহু দুটির ক্রস গুণফলের সমান, অর্থাৎ ভেক্টরের যে বাহু দুইটি থাকবে সামান্তরিকের ক্ষেত্রফল সেখানে হবে এ ক্রস বি, এইটা।
আবার যদি ত্রিভুজের ক্ষেত্রে বলা হয়, ত্রিভুজের ক্ষেত্রে আবার কি হবে, হাফ হাফ ইন্টু এ ক্রস বি। কিন্তু অনেক সময় যখন সামান্তরিকের বাহু দেয়া থাকবে না, সামান্তরিকে বলা হবে যে সামান্তরিকের কর্ণদ্বয়ের স্থানাঙ্ক এত এত এত, সামান্তরিকের ক্ষেত্রফলটি কত। অর্থাৎ যখন কর্ণ দেয়া থাকবে, সামান্তরিকের কর্ণ, যখন সামান্তরিকের কর্ণ থাকবে, সামান্তরিকের কর্ণ দেয়া থাকবে, তখন হাফ ইন্টু এ ক্রস বি। অর্থাৎ তখন তোমার ত্রিভুজ সূত্র এবং সামান্তরিকের সূত্র যখন কর্ণ দেয়া থাকবে তখন সেম হবে, কিন্তু নর্মালি যখন বাহু দেয়া থাকবে তখন সামান্তরিকের সূত্র হবে এ ক্রস বি। তবে কি বলছে, দুটি অসমান ভেক্টরের লব্ধি কখনো শূন্য হতে পারে না। অর্থাৎ দুটি অসমান ভেক্টর, যদি দুটি সমান ভেক্টর থাকে সেক্ষেত্রে লব্ধির হচ্ছে বিয়োগফল শূন্য হতে পারে, কিন্তু দুটি অসমান ভেক্টরের লব্ধি কখনো শূন্য হতে পারে না। পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল শূন্য। আমরা কি জানি স্কেলার গুণফল মূলত কি? স্কেলার গুণফল মূলত হচ্ছে এ ডট বি, অর্থাৎ ভেক্টর চিহ্ন অবশ্যই এ বি কস থিটা। এখানে কি বলছে, দুটি ভেক্টর স্কেলার গুণফল লম্ব। আমরা কি জানি লম্ব হলে কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। যদি লম্ব হয় এক্ষেত্রে কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে এ বি কস থিটা, তাহলে হচ্ছে এ বি কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এ বি ইন্টু 0 ডিগ্রি, এ বির সাথে 0 গুণ করলে কত হবে, 0 হবে। সেটাই এখানে বলছে যে পরস্পর লম্ব দুটি ভেক্টর স্কেলার গুণফল 0 হয়। এই সমতলীয় হওয়ার শর্তটা তো আমি আগেই বলে দিছি যে এ বি সি তিনটি ভেক্টর রাশি হলে সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্কেলার ডট আর এটা হচ্ছে ভেক্টর গুণন। আর ভেক্টর অপারেটর তিনটি কি কি পড়ছি, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, ডাইভারজেন্স ও কার্ভ। দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতেই শূন্য ভেক্টর হয়। দুটি সমান ভেক্টর অর্থাৎ ভেক্টর যদি সমান হয়, অর্থাৎ পি আর, ধরো একটা ভেক্টর পি এবং আর যদি সমান হয় তাহলে আমরা কি আর সমান পি লিখতে পারি। তো সেক্ষেত্রে বিয়োগফল কি, পি মাইনাস পি, অর্থাৎ শূন্য। যে দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ প্রকাশের জন্য শূন্য ভেক্টর প্রয়োজন। অর্থাৎ কোন বস্তুর, গতিশীল বস্তুর যদি বেগ সমান হয় সেক্ষেত্রে শূন্য ভেক্টর প্রয়োজন। ভেক্টর যোজনের দৃষ্টান্ত। ভেক্টর যোজন মূলত আমরা কোনো ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে যখন রূপান্তর করি তখন সেটাকে হচ্ছে ভেক্টর বিভাজন যোজন বলে। সেক্ষেত্রে হচ্ছে উদাহরণ হচ্ছে নৌকার গতি, চলন্ত গাড়িতে বৃষ্টির পতন। তারপরে পাখি উড়ার সময় সামান্তরিকের সূত্র মেনে চলে। যদি বলা হয় যে আমাদের যে 5টা সূত্র আছে সেক্ষেত্রে পাখি উড়ার সময় কোন সূত্র মেনে চলে, সামান্তরিক সূত্র মেনে চলে। নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের ভেক্টরের লাস্ট স্লাইড ছিল এটা। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যে ট্রলি যে ঠেলি, ট্রলির ক্ষেত্রে কি হয় যে ট্রলির ঠেলা অপেক্ষা টানা সহজ। ঠেলা অপেক্ষা মানে লন রোলার অপেক্ষা টানা সহজ। এখন এক্ষেত্রে হচ্ছে কি হয়, যখন কোনো একটা ট্রলি আমরা টানি সেক্ষেত্রে ট্রলির টানি যখন, তখন সেটার উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা আর আনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা। মানে উলম্ব উপাংশটা উপরের দিকে ক্রিয়া করে যখন আমরা সেটা টানি, আর ওজনটা তো নিচের দিকেই থাকবে। আর এক্ষেত্রে হচ্ছে এফ সাইন থিটা হচ্ছে উপরের দিকে ক্রিয়া করবে, আর আনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা।
তাহলে ওজনটা মানে ওজনটা তো নর্মাল ওজন যেটা সেটাই থাকে এবং উলম্ব উপাংশটা উপরের দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে বস্তুটি কি হবে, হালকা অনুভব হবে, সেক্ষেত্রে টানা সোজা হবে। কিন্তু কিন্তু যখন ঠেলা হয় মানে ট্রলিটা ঠেলা হয় তখন সেটার উলম্ব উপাংশটা নিচের দিকে ক্রিয়া করে, ডাব্লিউও নিচের দিকে ক্রিয়া করে, আবার উলম্ব উপাংশ যেটা এফ সাইন থিটা সেটাও নিচের দিকে ক্রিয়া করে, আর এফ কস থিটা হচ্ছে আনুভূমিক উপাংশ, সেক্ষেত্রে ডাব্লিউও নিচের দিকে, এফ সাইন থিটাও নিচের দিকে। এর থেকে লব্ধি ওজন কত হবে, লব্ধি ওজন হবে আর ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ ওজনটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ঠেলাটা কষ্টকর হয়ে যায়। তাই বলা হয় যে লন রোলার বা ট্রলি যেটাই হোক ওটা হচ্ছে ঠেলা অপেক্ষা টানা সোজা। আবার অনেক টাইমে আমাদের হচ্ছে বৃষ্টির হচ্ছে মেয়াদ আসে, যদিও অত আসে না, যদি বলা হয় যে লোকের বেগ এত, বৃষ্টি পড়ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, ধর বৃষ্টির বেগ 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর লোকের বেগ, লোক এত বেগে যাচ্ছিল 6 মিটার সেকেন্ড ইনভার্স 1, সব ক্ষেত্রে লোকের বেগটা উপরে হবে আর বৃষ্টির বেগটা নিচে হবে। এইরকম ম্যাথ যদিও আসে না, কিন্তু যদি কখনো বৃষ্টির ম্যাথ আসে সেক্ষেত্রে বৃষ্টির বেগটা নিচে হবে এবং লোকের বেগ যেটা মানুষের বেগ সেটা উপরে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব নেক্সট অধ্যায়, গতিবিদ্যা। গতিবিদ্যা মূলত কি, গতি হচ্ছে গতি সংক্রান্ত যে বিদ্যা সেটাই গতিবিদ্যা। আমরা প্রসঙ্গ কাঠামো জানি, প্রসঙ্গ কাঠামো বলতে একটা নির্দিষ্ট, আমরা কোনো বস্তুর গতি নির্ণয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্থানাঙ্ককে স্থির ধরে নেই যে ওই বস্তুর সাপেক্ষে অন্য বস্তুর আমরা গতি নির্ণয় করব, সেক্ষেত্রে সেটা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আবার দুই প্রকার, জড় ও অজড়। জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো ত্বরণ থাকবে না, সমবেগে গতিশীল এবং সেটা নিউটনের গতিসূত্র প্রযোজ্য, অর্থাৎ এখানে ত্বরণ থাকে না, নিউটনের গতিসূত্র প্রযোজ্য। আমরা কিছুক্ষণ পর নিউটনের গতিসূত্র সম্পর্কে জানবো, নিউটনের গতিসূত্র প্রযোজ্য, সেটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামোটা কি, যে মন্দন ত্বরণ থাকবে, ত্বরণ সহ সে চলবে, সেক্ষেত্রে কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য না। যেমন আমরা একটা চলন্ত ট্রেনে যদি একটা বল পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বলটা স্থির, ট্রেনটা চলতেছে কিন্তু বলটা তো স্থির, সেক্ষেত্রে ওটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, তার সমবেগ, তার কোনো ত্বরণ নেই। কিন্তু আমরা যে লিফটে যাতায়াত করি, লিফট কিন্তু ত্বরণ বা মন্দন নিয়ে যাতায়াত করে, তো সেক্ষেত্রে ওটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এক্ষেত্রে আবার নিউটনের গতিসূত্র প্রযোজ্য হবে না। যেমন দেখো, গতিবিদ্যায় হচ্ছে একমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু। এগুলো কি, একমাত্রিক বস্তুগুলো তো যে বস্তুর স্থানাঙ্ক মানে একটি মাত্র স্থানাঙ্ক দ্বারা যে বস্তুর গতি নির্ণয় করা যায় সেটা হচ্ছে একমাত্রিক বস্তু, অর্থাৎ হচ্ছে লম্বা সরু সুতা, দীর্ঘ সরু দণ্ড, ঋজু সুতা, ঋজু বলতে লম্বা, ঋজু সুতা, তারপর ঝুলন্ত সুতা, এসব হচ্ছে একমাত্রিক বস্তু। মানে এদের স্থানাঙ্ক আমরা একটা মাত্র স্থানাঙ্ক, মানে এদের গতি আমরা একটা মাত্র স্থানাঙ্ক দ্বারাই নির্ণয় করতে পারি। আবার দ্বিমাত্রিক বস্তু কি, যে একটা বস্তুর গতি আমরা দুইটি স্থানাঙ্ক দ্বারা নির্ণয় করব, মানে দুইটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দুইটি স্থানাঙ্ক দ্বারা নির্ণয় করবো। যেমন পাতলা কাগজ, পাতলা ধাতব পাত, পাতলা টিনের পাত, গতিশীল ফুটবল ইত্যাদি। তবে ত্রিমাত্রিক বস্তু কি, যে ওটা হচ্ছে থ্রি ডাইমেনশন তৈরি হবে, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। যেমন টেবিল, চেয়ার, ইট, পাথর, গোলক, সিলিন্ডার, এসব। তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিচে কোনটি একমাত্রিক বস্তু, যে লম্বা সরু সুতা, পাতলা কাগজ, নাকি টেবিল বা চেয়ার? উত্তর হবে কি, লম্বা সরু সুতা।
তারপর গতির কয়েকটি সমীকরণ, যেমন ভি, আমরা জানি কি ভি ইকুয়াল টু ভি নট বা ইউ, ইউ যেটাই বলি, ভি কি, ভি হচ্ছে শেষ বেগ, আর ইউ নট বা ভি নট মানে হচ্ছে আদি বেগ, প্লাস এটি, এ মানে হচ্ছে ত্বরণ, ভি ইকুয়াল টু শেষ বেগ, ভি ইকুয়াল টু শেষ বেগ, ভি নট হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, এই হচ্ছে ত্বরণ, আর টি কি, টি হচ্ছে টাইম মানে হচ্ছে সময়। তারপর সূত্র হচ্ছে কি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এগুলো হচ্ছে গতির সূত্র, এগুলো সব মুখস্থ করতে হবে তোমাকে, আমরা আগেই 9, 10 এসব মুখস্থ করে এসেছি। যেমন এস ইকুয়াল টু কি, ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ভি প্লাস ভি নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অর্থাৎ কি শেষ বেগ প্লাস আদি বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তারপর এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হচ্ছে শেষ বেগ ইন্টু সময় প্লাস হাফ ত্বরণ ইন্টু সময় স্কোয়ার। আবার ভি স্কোয়ার কি, মানে শেষ বেগ স্কোয়ার আদি বেগ সমান আদি বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু দূরত্ব মানে সরণ। তার মানে দেখো যে দুটি গতিশীল বস্তু একই দিকে চললে তাদের বিয়োগফল হবে তার আপেক্ষিক বেগ, আর বিপরীতে চললে তাদের বিয়োগফলের সমষ্টি হবে, এখানে সমষ্টি হবে তার আপেক্ষিক বেগ। বলতে আপেক্ষিক বেগ মূলত কি বোঝায়, যে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর যে বেগ সেটাই মূলত আপেক্ষিক বেগ। তাহলে যে এ একটি গতিশীল বস্তু আবার বি একটি গতিশীল বস্তু, সেক্ষেত্রে যদি দুটি গতিশীল বস্তু একই দিকে যাত্রা শুরু করে, একই দিকে এরা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের বেগের বিয়োগফল কি হবে, একই দিকে মানে এ এদিকে যাচ্ছে আবার বিও এদিক যাচ্ছে, একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এদের বিয়োগফল হবে তাদের আপেক্ষিক বেগ মানে এ মাইনাস বি। আবার যদি তারা বিপরীত দিকে যায়, মানে এ এক পাশে যাচ্ছে আবার বি তার অপোজিট সাইডে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের যোগফল হবে তাদের আপেক্ষিক বেগ, মানে এ প্লাস বি হবে আপেক্ষিক বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার আমাদের একটা ম্যাথ এখানে আছে, দেখো যে স্থির অবস্থান থেকে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চললে একটি বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এইরকম ছোটখাটো যদি ম্যাথ আসে সেক্ষেত্রে আমরা আগে সাইডে নোট করব যে এখানে কি, কোশ্চেনটা ভালো করে পড়ো যে কি আছে। স্থির অবস্থান থেকে বলতে কি বোঝায়, আদিবেগ কত, আদিবেগ 0, ইউ বা ভি নট যেটাই আমরা ধরি, ভি নট ইকুয়াল টু 0, বেগের একক কি মিটার সেকেন্ড ইনভার্স 1, একক কখনোই ভুল করা যাবে না, একক এবং মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি আছে 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চললে, অনেক টাইমে আমাদের ত্বরণটা লেখা নাও থাকতে পারে, আমরা তখন মাত্রা থেকে বুঝবো সেটা ত্বরণ। তারপর এ ইকুয়াল টু 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, একটি বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, টি কত, টি ইকুয়াল টু 5 সেকেন্ড। অর্থাৎ দেখো এই তিনটা আমাদের কি বের করতে বলছে, কত দূরত্ব অতিক্রম করতে বলছে, মানে কত দূরত্ব মানে এস বের করতে বলছে। এখন এই তিনটা আছে মানে এই চারটাই আছে এমন কোন সূত্রেই, যে এই চারটাই আছে, দেখো এখানে 4টা সূত্র দেওয়া আছে, এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করলে এস এর মান পেতে পারি। যেমন এখানে দেখো, এখানে ভি নট আমাদের শেষ বেগ দরকার আছে, এখানে তো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এখানে আমাদের শেষ বেগের দরকার নেই, তার মানে এই সূত্র হবে না। এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট, এখানেও শেষ বেগ আছে, আমাদের কি এখানে শেষ বেগ আছে, শেষ বেগ নাই, তাই এই সূত্রও হবে না। তারপর দেখো এস ইকুয়াল ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার, এখানেও শেষ বেগ, তাই এটাও হবে না। তার মানে আমাদের 3 নম্বর সূত্র, অর্থাৎ এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন মান বসাও, ভি নট কত, ভি নট যেহেতু বলছে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থায় কি বস্তুটির বেগ থাকে, অবশ্যই থাকে না, সেক্ষেত্রে 0 ইন্টু টি 5
প্লাস হাফ এ কত, এ হচ্ছে 4, টি হচ্ছে 5 স্কয়ার। এখন দেখো এখানে শূন্য দিয়ে গুণ দিলে তো শূন্যই হয়, প্লাস হাফ 4 প্লাস 5 5 25, 5 5 গুণ করলে হয় 25। এখন কাটাকাটি করো 2, 25 দুগুণা 50। এখন এখানে যেহেতু দূরত্ব চাইছে, দূরত্বের একক কি, মিটার, অর্থাৎ মিটার। এখন আমি যে এত মানে ফুললি ক্যালকুলেশন করে, এখন ডিরেক্ট কিন্তু এখানে ভি0 মানে শূন্য, এটা না লিখলেও হতো, যে তোমরা প্র্যাকটিস যত করবা তত ভালো ক্যালকুলেশন করতে পারবা, তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হবে। তোমার টাইম যত তুমি কম ইউজ করতে পারবা একটা প্রশ্নে, সেটা তোমার জন্য বেনিফিট, যে তুমি অন্য কোশ্চেনে সেই টাইমটা ইউজ করতে পারবা। তাই প্র্যাকটিস, বাড়িতে বারবার প্র্যাকটিস করলে এখানে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে।